মুহূর্তে আমি ভাবি, আসেন আমরা একটু কল্পনা করি। মনে করেন 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছে সেটাকে আমরা বিপ্লব বলি, ছাত্র জনতার অভ্যুত্থান বলি, এবং সেই অভ্যুত্থানের সত্যিকারের লক্ষ্য ছিল কোটা নয় মেধা। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই হবে না, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস চলবে না। ভাবুন তো। এবং সেই দাবি নিয়ে সেই ছাত্র জনতার অভ্যুত্থানটা সফল হয়ে গেল এবং একটা সরকার, যাকে আমরা বলছি ফ্যাসিস্ট, তারা চলে গেল ক্ষমতাতে। এই পর্যন্ত এই যে কথাটা বললাম, এই সফল আন্দোলনটার কথা আমরা ধরে নিলাম। তারপরে কি হলো? তারপরে দেখলাম যে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিল তারা তাদের কথা এবং কাজে মিল রাখছে। বাংলাদেশে যেন দুর্নীতি না হতে পারে তারা সেই চেষ্টাটা করছে, এবং তারা যা যা বলেছিল সবগুলো তারা করছে, এবং বাংলাদেশের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে এই আন্দোলনের নেতৃত্বকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। ভাবা যায় কি চমৎকার একটা পরিবেশ হতো বাংলাদেশে। এবার আমরা একটু বাস্তবে ফিরে আসি। আমরা আসলে কি দেখলাম? সেই যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হলো জুলাই আগস্টে, সেটি ছিল আসলে মিথ্যে আশ্বাস, আমাদের সাথে আম জনতার সাথে প্রতারণা। এই প্রতারণাটা স্বরূপে আবির্ভূত হতে কিন্তু একদম সময় লাগেনি। মানে 1 থেকে 2 মাসের মধ্যেই বাংলার মানুষ হাতে নাতে প্রমাণ পেয়েছে যে তারা জুলাই আগস্টে কিভাবে প্রতারিত হয়েছিল। এই প্রমাণগুলোর কিছু আবার ডক্টর ইউনূস থেকে শুরু করে তাদের সেই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়ক তারা মিডিয়ায় বলেছে। ডক্টর ইউনূস তো একদম নিউ ইয়র্কে গিয়ে বললেন যে মেটিকুলাসলি ডিজাইন একটা প্ল্যানের মাধ্যমে, যেটাকে বলি ষড়যন্ত্রের মাধ্যমে, একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশ। এর সাথে আমাদের জেনারেল ওয়াকার খান তো ছিলেনই। এবং একটা জিনিস, যে ষড়যন্ত্র করে যদি আপনি কিছু অর্জন করেন সেটি কিন্তু ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। এই যে সবার কাছে হিরো যে ছাত্র নেতাগুলো, যে নাহিদ বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, তাদের কাছে মানুষের কি প্রত্যাশা ছিল, তারা কি হতে পারত আর তারা কি হয়েছে? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের শাসন আমরা দেখেছি, তারা নির্বাচিত হয়ে এসেছে, তাদের সবচেয়ে খারাপ যে ফর্মটা, তার চেয়েও খারাপ ছিল এই বৈষম্য বিরোধী এইসব ছাত্র নেতারা। এসব এই নাহিদ, আসিফ, এদের এপিএস এক একজন 300-400 কোটি টাকা প্রথম কয়েক মাসের মধ্যেই আত্মসাৎ করেছে। এই বিচারপতি নিয়োগ দিবে, সেখানে টাকা, ডিসি নিয়োগ দেবে, সেখানে টাকা, সচিব নিয়োগ দেবে, সেখানে টাকা, টাকা টাকা আর টাকা। আর সেই সাথে আছে 71-এর উপর যেন এদের খুব রাগ। মাথায় জাতীয় পতাকা বেঁধে বঙ্গবন্ধুর নাম করে মানুষকে মুক্তিযুদ্ধের কথা বলে তারা যে আন্দোলনটা করলো, সেটা কত বড় প্রতারণা ছিল। এবং এখন তো জামাত স্বীকার করছে যে আন্দোলনের পেছন থেকে কলকাঠি নাড়িয়েছে জামাত এবং শিবির। সেই শিবির আবার ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা, ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা। এই যে হাসনাত, তারপরে এই যে ডাকসু বিপি সাদিক কায়ুম, সার্জিস, এগুলো সব ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। এগুলো যখন একটা রাজনৈতিক দল করলো এনসিপি, কেন এই দলটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেল না? অথচ ফেনীর বন্যার সময় দেখেন সর্বস্তরের মানুষ তাদের টিএসসিতে গিয়ে টাকা দিয়ে আসছে। এই ছাত্র নেতৃত্ব যদি সৎ থাকতো, তারা যে প্রতিশ্রুতির কথা বলেছে সেটা বাস্তবায়নে সিনসিয়ারলি চেষ্টা করত, এবং তারা যদি তখন দল করতো এনসিপিটা, তাহলে আজকে এনসিপি নির্বাচনে তাদের জয় লাভ কেউ ঠেকাইতে পারতো না।
এবং তাদের টাকা মানুষজন দিত, তাদের নির্বাচনী ব্যয় এই 300 আসনে যদি ধরি 1000 কোটি টাকা, সেটা মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে তুলে দিত, কারো কাছে যেতে হতো না। কিন্তু দেখলাম এই শিল্পপতিদের ট্রেড করে টাকা নেয়, ওই শিল্পপতির কাছ থেকে চাঁদা নেয়। আর এদের গডফাদার হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের এই রাজনৈতিক দলের কপালটা আর হলোই না। 2007 সালে তিনি নাগরিক শক্তি নামে একটা দল করতে চেয়েছিলেন, খুব অল্প দিনের মধ্যেই পাত্তাড়ি উড়ায় চলে গেছেন, বুঝছেন যে এটা হবে না। কিন্তু এই বুড়ো বয়সে যখন এক পা কবরে, তখন আবার আসলেন। বাংলাদেশ ধ্বংসের সেই ইনকমপ্লিট মিশনটা কমপ্লিট করার জন্য তিনি আসলেন, এবং তার মাথায় সেই রাজনৈতিক দলের ভূতটা ছিল। এবার করলেন বাচ্চা কাচ্চাদের দিয়ে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। সেই পার্টি এতক্ষণ যেটা বললাম, দুর্নীতি, মুক্তিযুদ্ধের বিরোধিতা, জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন, এর সাথে আবার যোগ হলো এদের এই নারীদের প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন। বছরের জুলাই মাসে নীলা ইসরাফিল নামে একজন এনসিপির সাথে সম্পর্ক ত্যাগ করেছিল। তার সুনির্দিষ্ট অভিযোগ ছিল সারোয়ার তুষার নামে একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে। কিন্তু এনসিপি সারোয়ার তুষারকে দায় মুক্তি দিয়েছে, যে বলেছে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং নীলা ইসরাফিল সংগঠনে থাকতে পারেনি, সি লেফট। নীতিগত অবস্থান থেকে তিনি চলে গেছে। কিন্তু তারপরেও অনেক মেয়ে কিন্তু ছিল, অনেক তরুণী এনসিপি করেছে। তার মধ্যে 3 জন আবার ডাক্তার, যারা খুবই আলোচিত, যেমন যে ডাক্তার তাসনিম জারা, মেয়েটি আমার মেডিকেল কলেজের ছোট বোন, আবার ডাক্তার তাসনুবা জাবিন, আর একজন ডাক্তার মাহমুদা মিতু। এই 3 জন ডাক্তারই বেশ দেখলাম আলোচিত। তো সম্প্রতি তাসনিম যারা পদত্যাগ করেছেন, আবার আজকে দেখলাম তাসনুবা জাবিনও পদত্যাগ করেছেন। এরা কিন্তু নীলা ইসরাফিল যখন যৌন হয়রানির শিকার হলো, তখন কিন্তু এরা কেউ কোনো কথা বলেনি। সুতরাং আজকে যে পদত্যাগ করছে, আপনি যদি বলেন যে নৈতিকতার জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে, তাহলে আমার আসলে একটু হাসা ছাড়া কোনো উপায় নেই। নির্বাচনের হিসাব মেলেনি। এই নির্বাচন আসতেই এনসিপির দেউলিয়ত্বটা এমন বেশি প্রকাশিত হয়েছে। প্রথমে তারা গেছে বিএনপির কাছে, কয়টা সিট পাবে, 10টা পাবে, এই পাবে। আলটিমেটলি তারা এখন জামাতের সাথে যাচ্ছে, এবং এনসিপির অধিকাংশ নেতাই জামাতের সাথে জোট করার পক্ষে। কেন জামাতের সাথে যাচ্ছে আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা কি বললেন। এরা এই যে বললাম জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, এটা তো পেছন থেকে জামাত শিবিরই করেছে, বাইরের থেকে টাকা এসেছে। টোটাল ফান্ডিং এর 70% জোগাড় করে দিয়েছে ডক্টর ইউনূস নিজে। জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান হয়েছে, সেই আন্দোলনের টোটাল যে ফান্ডিং ছিল তার 70% জোগাড় করে দিয়েছেন ডক্টর ইউনূস নিজে। নিজের সোর্স থেকে দিয়েছেন, জামাতের সোর্স থেকে এসেছে, বিদেশি সোর্স থেকে এসেছে। তো এখন জামাতের সাথে যাচ্ছে, পিতা পুত্রের মিলন। এতদিন তারা একটা মুখোশ পরেছিল, জামাত বিরুদ্ধে কথা বলেছে, এই সবই প্ল্যানের অংশ ছিল। দিনের শেষে যখন আওয়ামী লীগকে তারা বাইরে রেখেছে, নির্বাচন থেকে বিএনপি আসছে, তখন তারা মোটামুটি ক্ষমতায় চলে যাবে। তারেক রহমান আসে, আবার হিসাব একটু গোলমাল হয়ে গেছে। তো এখন এই অবস্থায় এই নমিনেশন গুলো পাবে না বলেই ডাক্তার তাসনুবা জাবিন পদত্যাগ করেছে, তাসনিম যারা পদত্যাগ করেছে, আর মাহমুদা মিতু এখনো পদত্যাগ করেছেন কিনা আমি জানি না। তবে এই মিতু মেয়েটা একটা বেসরকারি মেডিকেল কলেজে পড়তো, এবং সে পড়া অবস্থায় একবার নিউজ হয়েছিল, সে এক ব্রিগেডিয়ারের সাথে পরকিয়া করতো। তার সুগার ড্যাডি ছিল আর্মির এক ব্রিগেডিয়ার। এইটা ব্রিগেডিয়ারের বউ জানার পরে আয়শা মাহমুদা মিতুরে এমন মাইট দিচ্ছে যে সেটা কিন্তু নিউজ হচ্ছিল, আপনাদের মনে আছে কিনা। এই হলো এনসিপি, সেক্স অ্যাডিক্ট একটা পার্টি। ওটা রাজনৈতিক দল, তার মধ্যে একটা মিনি পতিতালয় আছে মনে হয়, এরকম নেতাদের আচরণ দেখলে তাই মনে হয়। এরা তরুণীকে সম্মান করতে জানে না। এবং আমি নীলা ইসরাফিলের সাথে অনেক বিষয় আমি একমত নই, কিন্তু তার এই বোল্ডনেসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং তখন কিন্তু এই মেয়েরা যাদের কথা বললাম, তারা কিন্তু প্রোটেস্ট করেনি, তারা ছিল, তারা
মধু পান করেছে, বিদেশে গেছে, জাতিসংঘে গেছে, সারা দেশে ট্যুর করছে, এনসিপি সারা দেশে গেছে, গোপালগঞ্জে এমন দাওয়া খাইছে যে শখ মিটে গেছে রাজনীতি করার। তো তুমি মধু পান করছো আর এখন একটা স্ট্যান্ডবাজি করলো আর কি। এর মধ্যে আবার টাকাও তুলা বলাইছে, একজন 47 লাখ টাকা না কত তুলছে তাসনিম জারা, সে আবার বলছে ফেরত দিবে, কিন্তু এই ফেরতের প্রক্রিয়া কিন্তু বেশ জটিল। তাসনুয়া জামিন বলছে তার একটু সময় লাগবে টাকাগুলো ফেরত দিতে। হোয়াট এভার, টাকা পয়সা যারা দিছে তারা এনসিপি কে দিছে নাকি ওই পার্টিকুলার ব্যক্তিকে দিছে, টাকা পয়সা নিয়ে আমার মোটেও কোনো কথা নেই। কিন্তু এই দেউলিয়া একটা দল দেশের এত বড় ক্ষতি করলো, তো এখন এই দলটা একেবারে ডুবে যাচ্ছে আর কি, জামাতের কোলে বসছে। কারণ জামাতেরই তো গোপন সন্তান আর কি, এমন সন্তান যার পিতৃ পরিচয় এক সময় স্বীকার করা যেত না, কিন্তু অবশেষে ডিএনএ টেস্ট করে জানা গেল যে এনসিপি জামাতেরই সন্তান, রাজনৈতিক সন্তান। খুবই খুবই দুঃখজনক। এবং মাঝখান দিয়ে দেশের এত সর্বনাশ এরা করেছে যে টুডে অর টুমরো এরা যদি দেশে থাকে আইনের আওতায় এদের আসতেই হবে। নিরাপদ বাংলাদেশ ছিল, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ ছিল, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ ছিল। তার ভিতরে যে সন্ত্রাস হয়নি, খুন হয়নি, আমি অস্বীকার করি না, কিন্তু মানুষ নিরাপদে ছিল। মানুষ অনিশ্চয়তার ভিতরে তার দিন কাটাতে হয়নি, সংশয়ের মধ্যে দিয়ে তার দিন কাটাতে হয়নি। আজকে বাংলাদেশে 58% লোক, নারী পুরুষ, নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকে সংসারের মধ্যে দিয়ে তাদের দিন কাটাচ্ছেন। কখন কার সন্তান মারা যাবে। ধরেন আমরা কি দেখলাম, আজকে যিনি অবৈধভাবে ও অসাংবিধানিক ভাবে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে ক্ষমতা দখল করে আছেন, তিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। সেই নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম, লক্ষ্মীপুরের একটি ছোট্ট শিশু বাবা বাবা বলে চিৎকার করছে, বাঁচাও, তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। আজকে ময়মনসিংহের দীপু, তাকে প্রথম পিটিয়ে হত্যা করা হলো, তারপরে গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে ফেলা হলো। এটি কোন বাংলাদেশ? আজকে যখন ঢাকার শহরে আন্দোলন হচ্ছে হাদি হত্যার বিচারে, কারা হাদিকে হত্যা করেছে? হাদির সন্তান পিতৃ হারাচ্ছে, কারা হাদিকে হত্যা করেছে? আপনি যেদিন হাদি হত্যা হয়েছে তার পরের দিন আপনি সামাজিক যোগাযোগে যান, আপনি বিএনপি নেতা রুহুল কবির রিজভির বক্তৃতাটা বাইর করেন, আবার ডাকসুর বিপির বক্তৃতাটা বাইর করেন, কারা হত্যা করেছে? বা জুলকারনাইনের বক্তৃতা বাইর করেন, কারা হত্যা করেছে? অবশ্যই হত্যাকারীদের বিচার চাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জেল ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় ভবঘুরে তোফাজ্জেল, তাকে ভাত খাওয়ানোর কথা বলে তার সামনে ভাত দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কোথাও মানবতা আছে? কোথায় মানবাধিকার কর্মী? আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মাসুদ একটি পা নেই, নিষ্পাপ শিশু সন্তান, তার জন্য ওষুধ কিনতে গিয়েছেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই তো বাংলাদেশ। আজকে বাংলাদেশে আপনি বলেন সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী বলেন, আজকে তাকে প্যারালাইজ করে দেওয়া হয়েছে। পুলিশ বাহিনী বলেন, তাকে প্যারালাইজ করে দেওয়া হয়েছে। আনসার বলেন, তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি বিচার বিভাগ বলেন, তাকে বিতর্কিত করা হয়েছে, প্যারালাইজ করা হয়েছে। আপনি সিভিল প্রশাসন বলেন, আজকে সব দিক দিয়ে
এবং ব্যাংক পাড়া বলেন, আমাদের সময় এত কোটি টাকা ঋণ খেলাপি ছিল, এখন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ঋণ খেলাপি এই 9-15 মাসে ইউনূসের বাংলাদেশে। আমাদের সময় টাকা পাচার হয়েছে, আমি অস্বীকার করি না, কিন্তু 9 মাসের ভিতর মির্জা আব্বাসের ভাষায় 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে পাচার হয়েছে। একজন সাবেক উপদেশ সচিব তিনি প্রকাশ্যে বলেছেন 7 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করছেন। আজকে কোন বাংলাদেশ? আপনি যে কথা বললেন, এই তো বাংলাদেশ, ইউনূসের বাংলাদেশ, ধ্বংসের দ্বার প্রান্তে বাংলাদেশ, জঙ্গিদের বাংলাদেশ, তালেবানদের বাংলাদেশ। আজকে আপনি নির্বাচন করার চিন্তা করছে এখন, আপনারা নাই। আপনি তালেবানের বাংলা, আজকে দেখেন প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা, নুরুল কবির সাহেব একজন পতিতদশা সাংবাদিক, সম্পাদক, আমাদের সময় সমালোচনা করেছেন কট্টর ভাষায়। আজকে সেই প্রথম আলো যেভাবে আক্রমণ করা হয়েছিল, সেই সাংবাদিককে পুড়িয়ে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। নুরুল কবিরকে যেভাবে আক্রমণ করা হয়েছিল, সেদিন যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে রক্ষা না করতো, আমরা জীবিত নুরুল কবিরকে ফেরত পেতাম না। এদের অপরাধীরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছেন। আজকে এই বাংলাদেশটাও এখন তার বাংলাদেশ নাই, 30 লক্ষ শহীদের বাংলাদেশ নাই, রক্তাক্ত মানে মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নাই। বাংলাদেশ এখন জঙ্গিবাদের বাংলাদেশ, ISIS বাংলাদেশ, পাকিস্তানের বাংলাদেশ, তার প্রতিনিধিত্ব করছেন ডক্টর ইউনূস। আর আপনি কি বললেন? এই যে ইলেকশন যেটা হচ্ছে, আপনারা নাই সেখানে, ইলেকশনে আজকে জামাতের সাথে একজন মুক্তিযোদ্ধা আগেই গিয়েছিলেন, মেজর আখতার জামান, আজকে গেলেন কর্নেল ওলি, এবং হচ্ছে সেই যে স্লোগানের নায়ক নায়িকারা, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তারা আজকে 30টা আসনের বিনিময়ে তারা সেই তাদের রাজাকার নানা দাদাদের সংসারে ফেরত দিয়েছে। আচ্ছা, আমি জুলাই যে আন্দোলনের কথা বলে, এটা তো কোনো আন্দোলন না, এটা বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন। তিনি বলেছিলেন যে এই যে সাধারণ ছাত্রদের সমস্যা, কোঠা সমস্যা, এটা মূলত এই সমস্যার আন্দোলন না, এটা জঙ্গিদের আন্দোলন, এটা জামাত শিবিরের আন্দোলন, এটা সরকারকে উৎখাত করার আন্দোলন। এবং সেদিনকের আন্দোলনে যারা সামনের সারিতে ছিল, এই ব্যর্থতা আমাদের বলতে পারেন যে আপনাদের ব্যর্থতা আছে, স্বীকার করে নিয়েই বলি যে সবাই তারা শিবিরের সমর্থক ছিল, হয়তো বিভিন্ন ব্যানার ব্যবহার করেছেন, সাধারণ ছাত্রদের ব্ল্যাকমেইল করেছেন। সেদিন তারা স্লোগান দিয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আপনার মনে আছে? কারণ সাধারণ মানুষকে আকৃষ্ট করা, সাধারণ মানুষের সমর্থন নেওয়ার জন্য, সাধারণ মানুষকে বঙ্গবন্ধুর তনয় সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য। আজকে একজন সমন্বয়ক কি নীলা ইসরাফিল, তিনি বললেন যে সাইদ এবং মুগ্ধকে যে পানি পানি বলতেছে, মুগ্ধকে যে হত্যা করা হলো, এটা একটা মেটিকুলাস ডিজাইন, জনগণকে খেপিয়ে তোলার জন্য। আজকে প্রফেসর MA আকাশ বলতেছেন জুলাই কোন গণঅভ্যুত্থান, জাতির সামনে প্রতারণা করা হয়েছে। এইটি তো, তারা তো ঘরের ছেলে ঘরে ফিরে গেছে। এর বিনিময়ে আজকে একজন সমন্বয়ক, একটা মেয়ে বলছে যে 1.5 কোটি করে টাকা পাইছে পার সিটে, কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরে গেছে। আজকে কিন্তু চরিত্রটা ফুটে উঠছে, কে কোথায় আছে। এই আন্দোলনের পিছনে কারা? একটি বৈধ সাংবিধানিক সরকারকে উৎখাত করার জন্য কারা? এটা আজকে জনগণের কাছে, দিন যত যাচ্ছে জনগণের কাছে তত স্পষ্ট হয়ে উঠছে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা আর তাদের এদেশি এজেন্ডা, 71কে যারা মানে না,
এবং দেখেন 5ই আগস্টের পর কিন্তু 71 থাকবে কি থাকবে না এই প্রশ্ন উঠেছে। আজকে বঙ্গবন্ধু বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা এই নিয়ে কথা হচ্ছে, প্রশ্ন উঠছে। আজকে সবার ক্ষোভ, দুঃখ, কষ্ট, সব ক্ষোভ বঙ্গবন্ধু ভবনের দিকে। কারণ ওইটা 71, ওইটা মুক্তিযুদ্ধ, ওইটা স্বাধীনতা, ওইটা বাঙালির হাজার বছরের স্বপ্ন বাস্তবায়নের জায়গা। এই কারণে ওইটাকে আঘাত করা হচ্ছে, বঙ্গবন্ধু পরিবারকে আঘাত করা হচ্ছে। এই হচ্ছে তো এরা তো এরা এক জায়গায় যাবেই। আপনি তো বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে প্রমাণিত এরা নিজেদের। আজকে দেখেন, আজকে এদের মুখোশ আরো দিনে দিনে উন্মোচিত হচ্ছে, এদের মুখোশ খুলে যাচ্ছে। এরা কত হিংস্র এটা খুলে যাচ্ছে। বলেন আর কোন, আপনারা কি করছেন? আমরা ধরেন আমরা, হ্যাঁ আজকে দেখেন আমরা চেষ্টা করছি এর প্রতিবাদ করতে। আপনি যেটা বলছেন, যেভাবে আমাদের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করা হচ্ছে, আমাদের নেতাকর্মীরা সবসময় আতঙ্কগ্রস্ত। আমি আপনার আগেও বলেছি আমাদের প্রায় 2 কোটি নেতাকর্মী আজকে ঘর ছাড়া, একেবারে নিঃস্ব, রিক্ত। অনেকে একবেলা খেতে পায় না, একবেলা খেলে 2 বেলা না খেয়ে থাকতে হচ্ছে। আজকে এক বাড়ি আছে, কালকে আর এক বাড়ি যে ঘুমাইতে হচ্ছে। এবং যেভাবে আওয়ামী লীগ করলেই তাকে গ্রেপ্তার করতে হবে, তারপর মব সন্ত্রাস হয়, পিটিয়ে হত্যা করা হয়, ছেলেকে না পেলে বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। বাবাকে না পেলে আপনি দেখছেন 10ম শ্রেণীর একটি ছাত্র, 7ম শ্রেণীর একটি ছাত্র তার মাকে না পেয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। এই অবস্থায় আমরা হয়তো সাংগঠনিকভাবে চিন্তা ভাবনা করছি দলকে আগে সুসংগঠিত করতে হবে, আমাদের নেত্রী যেভাবে নির্দেশনা দিয়েছে। আর আপনি যেটা বলছেন নির্বাচন, এই নির্বাচনে দেখেন আওয়ামী লীগ নির্বাচনের পক্ষে, আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায়। বঙ্গবন্ধু তারা বিশ্বাস করেন যে জনগণ হচ্ছে ক্ষমতার উৎস এবং জনমত যাচাইয়ের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন। জনগণ তার পছন্দ মতো ব্যক্তিকে নির্বাচিত করবে তাকে দেশটাকে পরিচালনা করার জন্য। এই কারণে আওয়ামী লীগ গণতন্ত্রকে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে নির্বাচনের বিকল্প কোনো পথ নাই। নির্বাচিত সরকার যত খারাপ হোক তার কিছুটা জবাবদিহিতা থাকে, যে জবাবদিহিতা ইউনূসের নাই। কারণ সে অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, সে জনগণের কথা চিন্তা করে, নিজের কথা চিন্তা করেন। এই কারণে আমরা মনে করি দেশটাকে রক্ষা করতে হলে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই কারণে আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ। আপনাদের কোনো সুযোগই নেই। কিন্তু কেন আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে? বঙ্গবন্ধু থানায় শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে রায় ঘোষণা করা হয়েছে। কারণ এরা আওয়ামী লীগকে ভয় পায়, এরা শেখ হাসিনাকে ভয় পায়। আজকে 15 মাসে বাংলাদেশের জনগণের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। যারা তথাকথিত জুলাই আন্দোলনে সমর্থন করছেন তাদের ভিতর আমি মনে করি 60 থেকে 70% মানুষের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে যে আমরা ভুল করেছি। আজকে দেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনার বিকল্প ছাড়া শেখ হাসিনা। কোন আজকে যারা সায়নর দেখতে গিয়েছেন, উদিসি দেখতে গিয়েছেন যারা, প্রথমে তারা বলেছেন শেখ হাসিনার আমলে এইগুলো ধারের কাছে কেউ আসতে পারেননি। আজকে তারা উপলব্ধি করছেন। এই কারণে ইউনূস গংরা জানে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে রায় দেবে। এই কারণে তারা তালবাহানা করে
আজকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই কারণে এটা তো তারা শুধু ইউনুস না, এটা তো শুধু ইউনুস না, এখন যে ইলেকশনে আছে তারা সবাই, কেউ চায় আমি না তো মনে করি তাদের ভিতর অনেকেই বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে খবর আছে, এই কারণে তারা এমপি হওয়ার স্বপ্ন দেখছেন। এটা একটি পাতানো নির্বাচন। আপনি আজকে যারা মাঠে আছে তাদের ভোট তো একই ভোট, এরা সবাই একসাথে তো আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করছে, এদের ভোট তো একই ভোট। আপনি 2008 সালে ভোটের রেশিওটা দেখেন না, বা 2001 সালে ভোটের রেশিওটা দেখেন না, ভোট তো একই। ইলেকশন করার সুযোগই নাই, হিসাব করে কি করবেন আপনি এটা? না, আমি হিসাব করছি এই কারণে যে আজকে ওরা এই হিসাবটা জানে, এই হিসাব জানার কারণে ওরা আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই কারণেই যত রকমের ষড়যন্ত্র করার দরকার তাই করছে। এবং আমি মনে করি যে এই নির্বাচন, আওয়ামী লীগ বাদে নির্বাচন, শেখ হাসিনা বাদে নির্বাচন, এই নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না। আমরা প্রতিরোধ করব না, কিন্তু জনগণ যখন তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে না তখন জনগণ ওই ভোট কেন্দ্রে যাবে না। তারা গিয়ে যখন বাংলাদেশে আসলো, বাংলাদেশে আসার আগে কারা যেন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিয়েছে আপনাদের ইলেকশনে আনা বা দেশে আনা কোন একটা সমঝোতায় তিনি এসেছেন, তিনি সত্যতা আছে? আমি এই ব্যাপারে কিছু জানি না বাড়ি ভাই, আমি এই ব্যাপারে কিছু জানি না। তারেক জিয়া দেশে আসছেন, তারেক জিয়ার সাথে সমঝোতা হয়েছে, এটা আমি এখন পর্যন্ত আমার কাছে এই ব্যাপারে কোনো খবর নেই। একজন ব্রিটিশ নাগরিক বাংলাদেশে টেবিল পাসে আসছেন, অনেক টেবিল পাসে আসার পরে নির্বাচনী আইন লঙ্ঘন করে তফসিল ঘোষণার পরে তাকে ভোটার করা হয়েছে, কালকে ভোটার আজকে ক্যান্ডিডেট। নির্বাচনটা আসলে কি হবে তাহলে? এগুলো তৈরি করা সবকিছু। আমি মনে করি এই নির্বাচনটা হবে পাতানো নির্বাচন। ওই যে আমি দামি নির্বাচনের অভিযোগ ছিল আপনার বিরুদ্ধে, এটা আরেকটা আমি দামি নির্বাচন, আর তার চাইতে খারাপ নির্বাচন হবে। যদি আমরা নির্বাচনকে প্রতিযোগিতামূলক করার জন্য আমাদের দলের ভিতরে অনুমতি দিয়েছিলেন যে স্বতন্ত্র প্রার্থী হতে পারে, সেখানে কিন্তু প্রতিযোগিতা হয়েছে, এখানে পাতানো নির্বাচন। আর যদি প্রতিযোগিতা হয়, তারা যদি প্রতিযোগিতা করে তাহলে এই নির্বাচন হওয়া কঠিন। পাতানো নির্বাচন হলে দেখবেন যে নির্বাচনে কোনো সংঘাত নাই, হ্যাঁ পাতানো নির্বাচন হয়ে যাবে। আর যদি পাতানো নির্বাচন না হয় তাহলে আমরা যা দেখছি সেই নির্বাচন, হ্যাঁ জনগণ আতঙ্কের ভিতরেই থাকবে। জামাত যেখানে ইনকাম মঞ্চকে এখন রাস্তায় নামিয়েছে, এটা কি জামাত ইলেকশন পণ্য করার চেষ্টা করতেছে? এমন সম্ভব না? দেখেন আপনার, শোনেন, আমি মনে করি যদি জামাত মিন করে যে তারা জামাতের পলিসির ব্যাপার, জামাত কি করবে বুঝছেন না? নির্বাচন তো না হোক, আমি মনে করি আজকে যে অবৈধ সরকার সেই চায়। আজকের অবৈধ সরকার সেই চায়, এই কারণে সে সংঘাত বাধাই দিতে পারে। যেমন ধরেন হাদির হত্যাকাণ্ড নিয়ে তো বিভিন্ন কথা আছে। এই ইনকিলাব মঞ্চের থেকে বলতেছেন সরকারের ভিতরে এক অংশ এই হত্যাকারীদের সহযোগিতা করতে পারে। এটা আমার কথা না, আপনি তো জানেন। এখন নির্বাচন ইনুস গংরা কোন মানে জাতির সামনে যে কথা বলছে তার কোনটা আপনি বাস্তবায়িত হইতে দেখছেন? তিনি যা বলেন তার উল্টা হচ্ছে। সমৃদ্ধের বাংলাদেশ,
দুঃখিত, গৌরবের বাংলাদেশ আজকে বাংলাদেশ ধ্বংসের বাংলাদেশ। নিরাপদ বাংলাদেশ আজকে বাংলাদেশ অশান্তির বাংলাদেশ। কারণ উনি বলতেছেন আমরা নির্বাচন করে দেব, উনি পরিবেশ তৈরি করতে পারেন, নির্বাচন নাও হইতে পারে। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা নির্বাচন চাই। আমরা মনে করি জনগণের সত্যিকার অর্থে প্রতিনিধিরা দেশ পরিচালনা করুক, তাহলে তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে। আজকে যারা ক্ষমতা আছে তারা জনগণের কাছে জবাবদিহিতা দিতেন নাই। তারেক জিয়া যাদের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আর্মির সেনাবাহিনী, তখন তাদেরকে মুসলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন, তাদের পাহারায় আবার দেশে ফিরে এসেছেন। এই বিষয়টা কিভাবে দেখেন? শোনেন, এটা তো যাদের কাছে মুসলিকা দেখছে, যাদের পাহারায় আছে সেই বাহিনীর প্রধান বলতে পারে। এই ব্যাপারে তো আমার কোনই নাই। রাজনৈতিক নেতা হিসেবে আপনার তো একটা পর্যবেক্ষণ আছে। না, এই ব্যাপারে আমার এখন কোনো মন্তব্য নাই। এটা বাংলাদেশের জনগণ বিচার করবে। জনগণ দেখতেছে কি হচ্ছে। জনগণকে চোখে আঙুল দিয়ে দেখানোর কোনো বিষয় নাই, জনগণ উপলব্ধি করতে পারতেছে। আপনি মন্তব্য করলেন না, কিন্তু আওয়ামী লীগের তো একটা বক্তব্য আছে এটা নিয়ে। আমি বললাম জনগণ আছে। গত রাত্রে শেখ হাসিনা অনুষ্ঠানে বলেছেন 32 নম্বর ভাঙা হয়েছে তারেকের নির্দেশ। সেদিন তো যারা ভাঙছে তারা স্লোগান দিছে যে তারেক ভাই কথা দিলাম 32 গুড়িয়ে দিলাম, 32 দখল নিলাম। এটা বলছে গত 15 আগস্ট। হ্যাঁ, তাই বলছে। গত 15 আগস্ট দিয়েছিল সেটা। এটা তো তার কর্মীরাই বলছে, ঠিক আছে না? যারা 32 দখল করতে গেছে তারাই বলছে। এখন আজকে আবার তাদের বিরুদ্ধে কথা বলতে চান না আপনি? আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, তো আমি বলবো না কেন? আমার উদ্দেশ্য কারো বিরুদ্ধে কথা বলো না। তো কেউ যা কাজ করছে সেটাই আমার বক্তব্য। গতকালকে আবার হঠাৎ করে রাত 12টায় মিডিয়াকে না জানিয়ে একটা ব্রিফিং হয়েছে এবারকার হাসপাতালে। খালেদার অবস্থা খুবই উদ্বেগজনক। এটাও কি নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো কিনা, পরিকল্পনা কিনা? কি হয়েছে? গতকালকে রাত 12টায় এবারকার হসপিটালে একটা ব্রিফিং হয়েছে। ওই ব্রিফিং এ খালেদা জিয়ার চিকিৎসা যে টিমটা করে তাদের মুখপাত্র ডক্টর জাহিদ উনি এসে বলছেন খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তিনি খুবই সংকটজনক অবস্থা পার করছেন এখন। দেখেন, উনি তো অসুস্থ। কেমন অসুস্থ এটা জাহিদ সাহেবই ভালো বলতে পারবেন। জাহিদ সাহেব এসে ব্রিফ করছে, এই ব্যাপারে আমরা কি বলতে পারি? ঠিক আছে না? এর আগে ইলেকশন কমিশনে গিয়ে বিএনপির নজরুল ইসলাম একবার বলেছিলেন যে খুব গুরুত্বপূর্ণ যদি কোনো ঘটনা না ঘটে তাহলে তাছাড়া যেন নির্বাচন পিছানো না হয়। বিএনপির তো খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, খালেদা জিয়ার উপর নির্ভর করে সেটা। না, খালেদা জিয়ার মানে ভিতর দিয়ে সেই গুরুত্বপূর্ণ ঘটনা না হইতে পারে। দেশে কোনো ক্রাইসিস হইতে পারে। দেশে আজকে যেভাবে মব সন্ত্রাস হচ্ছে, জঙ্গিদের উত্থান হচ্ছে, এইটা ঘটিয়ে প্রতিবেশী দেশের বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিচ্ছেন, জঙ্গিরা যেভাবে হচ্ছেন, তো সরকার ইচ্ছে করে প্রতিবেশীর সাথে একটা ঝগড়া বাঁধিয়ে নির্বাচন পিছিয়ে দিতে পারে। আপনাদের কর্মীরা একটা অন্ধকারে আছে, বুঝছেন? আপনারা কর্মীরা আমাদেরকে বলে আসলে তারা কি করবে ইলেকশনে যদি প্রতিহত করার কর্মসূচি না থাকে মানুষ ভোট কেন্দ্রে চলে যাবে। মানুষ এই দেশে ইলেকশনটা উৎসব ধরে নিয়ে যাবে তাদের ফ্যামিলি গুলাকে। জামাতের লোকজন খুলনা যশোর বেল্টে বাড়ি বাড়ি গিয়ে তারা তালিকা করেছে, তারা জানে আওয়ামী লীগের পরিবার কোনটা, ভোটার কোনটা, সবাইকে বলেছে ইলেকশনে তাদেরকে যেতে হবে, জোর করে নিয়ে যাবে সেটা। জামাতের লোকরা বিএনপি যাবে, আমাদের ভোট দিতে যাইতে হবে, তাহলে তো কোনো পক্ষেই যাবে না। মানুষগুলো তো এত অসহায়, কেউ ভয় দেখায় যে
আপনার এই প্রাণটা বললাম, চলে যাবে। আমি আপনার বলি আমাদের তৃণমূলের নেতা কর্মীরা ভয়ে আতঙ্কে আছে, ঠিক আছে না, তারা মানবতার জীবন যাপন করছে। আপনি যেটা বলছেন জামাত যে বলবে হুমকি দেবে যাবে, আবার বিএনপি যে হুমকি দেবে, আমাদের কর্মীরা কোথাও যাবে না, ঠিক আছে ওই না? যে ডাকসুতে যে ঘটনাগুলো ঘটছে, অনুপস্থিত ভোটারদের ভোট নেওয়ার ব্যবস্থা তারা করছে, পাশ করে ফেলছে, এটাও কি করতে পারে সেটা? ভাই এটা তো আপনি পাতানো নির্বাচন হলে তো অনেক কিছু করা যাবে। পাতানো নির্বাচন হলে আপনি ইচ্ছে মতো আপনার ভোট ঢুকিয়ে রাখতে পারবেন, তো এটা তো পারবেই। প্রিজাইডিং অফিসার প্রশাসন যদি আপনার পক্ষে থাকে, ভোট কেন্দ্রে যদি কোনো লোকজন না যায়, 100 জন লোক লাইনে দাঁড় করা রাখলেন, সবাই ভোট দিল, এটা তো আপনারা করতে পারেন। নির্বাচনী তফসিল পিছিয়ে দেওয়া হতে পারে এমন কোন ধারণা আছে আপনাদের? না, এই ব্যাপারে আমার কোনোই নাই। কারণ আপনাদের দাবি আছে যে আপনারা ইউনিসের অধীনে ইলেকশনে যাবেন না, আপনারা এখানে কেয়ারটেকার অধীনে ইলেকশনে যেতে চান, ইউনিসের অধীনে ইলেকশনে যাবেন না, এই ঘোষণাটা আপনাদের আছে। হ্যাঁ, ইউনূসের অধীনে আমরা নির্বাচন যাব না, কারণ ইউনূস কোন নিরপেক্ষ ব্যক্তি না। ইউনূস জঙ্গিদের প্রতিনিধিত্ব করে, ইউনূস মব সন্ত্রাসের জনক। ইউনূস তার মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেয়া, বঙ্গবন্ধু পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, প্রতিহিংসার রাজনীতি করছেন। এই কারণে ইউনূসের বিরুদ্ধে তো, ইউনূস এর অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। এটা তো আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন। আমরা নির্বাচনে একটা প্রোগ্রাম আছে, একটা প্রোগ্রাম হচ্ছে আপনারা এই তফসিলটা প্রত্যাখ্যান করেছেন, আর হচ্ছে নির্বাচন বর্জনের কথা বলেছেন, নির্বাচন প্রতিহত করার কোনো ঘোষণা আপনাদের নাই। না, আমরা তো নির্বাচনে প্রতিহত করছি না, আমরা নির্বাচনে যেতে চাই। আমাদের প্রিয় নেত্রী সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা নির্বাচনে যেতে চাই। সেই ক্ষেত্রে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, এবং আমাদের যদি নির্বাচনের পরিবেশ যদি তৈরি না, তাহলে আমরা নির্বাচনে কিভাবে যাবো? আমার দলের কার্যক্রম নিষিদ্ধ। আমার দলের প্রধান বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে একটি রায় লিখে, সেই রায় শুধু ঘোষণা দেওয়া হয়েছে, সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, এবং বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। আমি মনে করি এই মামলার রায় প্রত্যাহার করতে হবে, এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীর নামে মামলা আছে, সেই মামলা পড়তে যারা গ্রেপ্তার আছে তাদের মুক্তি দিতে হবে, এবং ইউনূসের পদত্যাগের মধ্যে দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আর এটা না হলে আমরা জনগণকে আহ্বান করব, আমরা সংঘাত চাই না, আমরা রক্তপাত চাই না, আমরা সংঘর্ষ চাই না। বঙ্গবন্ধুর টানের এটা হচ্ছে নীতি। এই কারণে আমরা জনগণকে আহ্বান করব, আপনার পছন্দ মতো ব্যক্তিকে যখন আপনি ভোট দিতে পারবেন না, তখন আপনি ভোট কেন্দ্রে যাবেন না, ভোটকে বর্জন করুন। আজকে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন হাসানুল হক ইনুর একজন আইনজীবী, তিনি বলেছেন যেটা একটা হাসানুল হক ইনু 14 দলের নেতা, তার মামলাটা একটা রকেট গতিতে চলছে, তারা খুব তাড়াতাড়ি শেষ করতে চায়, হাসানুল হক ইনুকে তারা ফাঁসি দিতে চায়। 14 দলের নেতা হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ কোনো কথাই বলছে না কোনো জায়গায় এই ব্যাপারে। আমরা যেখানে বলি আমরা সুস্পষ্টভাবে বলি, এখানে কোনো নাই। 14 দলের নেতা, আওয়ামী লীগের নেতা যারা গ্রেপ্তার আছে, আমরা এদের ভিতরে কোনো পার্থক্য দেখি না। অবশ্যই হাসানুল্লাহ মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক, তিনি অসাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করেন। আজকে হাসানুল্লাহ কিনুবা, রাশেদ খান মেনন বা আমির হোসেন আমু যারা গ্রেপ্তার আছেন, আমাদের জাতীয় নেতারা, এই সরকার তো তাদের বিরুদ্ধে, তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এদের বিরুদ্ধে মামলা আছে, সেই মামলার বিচার কার্য পরিচালনা করছেন, শুধু প্রতিহিংসা, 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য।
এদের অপরাধীরা ৭১ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন। এই কারণে এদের বিরুদ্ধে দ্রুত বিচার করে যেন তেন প্রকার বঙ্গবন্ধু শেখ হাসিনার মতো একটি রায় দেওয়ার চেষ্টা করছে। আমরা অবশ্যই এর নিন্দা জানাই এবং এদের মুক্তির দাবি জানাচ্ছি। আমরা শেখ হাসিনা ধরেন এই মামলার এই আদালতটাকে গ্রহণই করেন না বা বেআইনি মনে করেন, এর জন্য শেখ হাসিনা কোনো আইনজীবীও সেখানে দেন নাই। তারা একতরফা মানে একটা ওয়াক ওভার চেয়েছে তারা। আমি বলছি যে যে আদালতের বিচারপতি জামাত করেন, যে আদালতের চিফ প্রসিকিউটর জামাত করেন, যে আদালতের যাকে আসামি করেছেন তার পক্ষে যিনি উকিল হয়েছেন তিনি জামাত করেন, যে আদালতে রায় লিখে রাখা হয়েছে সেই আদালতে আপনি আপনার পক্ষে উকিল দিয়ে কি হবেন? এখানে বিচারের বাণী নীরবে নিবৃত্তিতে কাঁদে। সেইখানে আপনি ওই তো রায় লিখে রেখেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আপনি এই সাজা দেয়া হবে। আবার ওই আদালতে আপনাদের অন্য নেতা যাদের বিচার চলছে তাদের কিন্তু আইনজীবী আছেন, সেখানে তাদের আইনজীবী আছেন এবং তাদের কারো আইনজীবী নেওয়া হয়েছে জামাত ইসলামীর আইনজীবী দেখে। দেখেন এইখানে আইনজীবী কারা কাদের ঠিক করেছেন এটা তো আমরা জানি না। ধরেন আমি আমার আইনজীবী ঠিক করেছি, জামাত করছে না বিএনপি করছে, তো কেউ কোনো সুবিধার্থে কোনো আইনজীবী ঠিক করতে পারে। এই ব্যাপারে আমি জেলখানায় আছি, আমি কোন আইনজীবী ঠিক করব? কারণ আমাদের যারা দলীয় ভাবে আইনজীবী বা আমাদের যারা সিনিয়র আইনজীবী আপনি জানেন তারা কেউ কোর্টে ভয়তে যাচ্ছে না, মব সন্ত্রাসের ভয়ে যাচ্ছে না। একসাথে প্রায় ৪৮ জন না ৪২ জন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে, যার ফলে ভয়ে কেউ যাচ্ছে না। এই কারণে অনেকেই যারা জেলখানায় আছেন তারা তাদের মতো করে হয়তো আইনজীবী রাখতেছেন। সেই ক্ষেত্রে জামাত সমর্থিত হইতে পারে, বিএনপি সমর্থিত হইতে পারে, এটা হইতে পারে। আমরা শেষ করব। কামাল ভাই, আপনি আপনার কর্মীদের যদি কোনো বার্তা দেন, মানে বক্তৃতা না, কোন তথ্য দেন, যোগ করতে পারেন আপনি। না দেখেন, আমি কর্মীদের মানে শুধু এইটুকু বলতে চাই যে আপনারা নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। আমাদের বিশ্বাস, তাদের আস্থা বিশ্বাস আছে, কারণ আমাদের তৃণমূলের কর্মীদের বিশ্বাসের জায়গা হচ্ছে শেখ হাসিনা, আস্থার জায়গা হচ্ছে শেখ হাসিনা। আমরা আশা করি যে আমাদের এই অন্ধকার কেটে যাবে। 16-17 মাসে করে ফুতুর অবস্থা তাদের। আমি আপনার বলেন এখন নিঃস্ব রিক্ত। দেখেন আমি তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, অনেকে অনেক কথা বলে, আমিও পারি না, আমার নিজের কাছে খারাপ লাগে। সহযোগিতা করতে পারলে ভালো লাগতো। সারা বাংলাদেশে ধরেন আমি যখন অনলাইনে কথা বলি, আমার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ফোন দেয়, ছাত্রলীগ যুবলীগের, কিন্তু আমি পারি না, আমার নিজের কাছে খারাপ লাগে। আমি তাদেরকে বলি যে ভাই একটু ধৈর্য ধরেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আর আমি বিশেষ করে ওই সমস্ত এলাকার প্রতিটি এলাকার মাননীয় সংসদ সদস্যদের আমি বিনয়ের সহিত বলবো, আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে বিনয়ের সহিত বলবো যে আমরা একটু চেষ্টা করি আমাদের তৃণমূলের কর্মীদের খোঁজ খবর রাখার জন্য, তাদের একটু পাশে থাকার জন্য। তারা বেশি কিছু চায় না, আবার তাদেরকে পর্যাপ্ত তাদের আমরা করতে পারবো না, কিন্তু মিনিমাম একটু খোঁজ খবর রাখার জন্য আমি আমাদের মাননীয় সংসদ সদস্যদের অনুরোধ করব। আমাদের যারা জেলার নেতৃত্বে ছিলেন, যারা এখনো আর্থিকভাবে সচ্ছল আছেন, আমি তাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব। এই হচ্ছে আমার